নমস্কার, শ্রমিক কথার একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এপিসোডের মাধ্যমে সেলের নতুন নিয়ম কিছু আমরা জানবো। মেডিকেল সেক্টরের মধ্যে সেল একটা আমূল পরিবর্তন করতে চলেছে। সেই পরিবর্তনের মধ্যে কি রয়েছে, এটা কিরূপভাবে হতে পারে, এটার অ্যাডভান্টেজেস কি হবে, ডিসঅ্যাডভান্টেজেস কি হবে, এক্সিস্টিং এর মধ্যে কি ঘটনা ঘটতে পারে, সেগুলো আমরা জানবো আর আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি চ্যানেলে নতুন এসেছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। তাহলে আমি এরকম যখনই কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশনটি সবচেয়ে প্রথম চলে আসবে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড মানে সেল একটা পাবলিক সেক্টর আন্ডারটেকিং ইউনিট। এটা শুরু করা হয় 1954 সালে, আজ থেকে প্রায় 70 বছর আগে। এবার দেখুন, সেলের মূলত 5টি প্লান্ট রয়েছে: ইসকো স্টিল প্লান্ট, দুর্গাপুর স্টিল প্লান্ট, ভিলাই স্টিল লিমিটেড, বোকারো স্টিল প্লান্ট, রাউরকেলা স্টিল প্লান্ট। এবার এই 5টি স্টিল প্লান্টের মধ্যে সেল পরিবর্তনটি করতে চলে সেটা কি? সেল নিজের যে হসপিটালগুলো রয়েছে, হসপিটাল সেক্টরটা রয়েছে, সেটা সম্পূর্ণরূপে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে থাকা হিন্দুস্তান লাইফ কেয়ার লিমিটেড কে দিতে চলেছে। এটা কিরূপভাবে দেবে? হিন্দুস্তান লাইফ কেয়ার লিমিটেড সেলের সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে। সেই চুক্তি অনুযায়ী এবার থেকে সেলের ভিতরে যে রিক্রুটমেন্টগুলো হবে সেটা সম্পূর্ণরূপে হিন্দুস্তান লাইফ কেয়ার লিমিটেড করবে। হিন্দুস্তান লাইফ কেয়ার লিমিটেড কে? হিন্দুস্তান লাইফ কেয়ার লিমিটেড হচ্ছে একটা কেরালা বেস থ্রিবন্তপুরমের কোম্পানি, যেটা ভারত সরকারের অধীনস্থ। এইবার দেখুন, এরা কাদেরকে রিক্রুট করবে? এরা রিক্রুট করবে মূলত নার্সিং স্টাফ, প্যারামেডিক্স, এছাড়াও আদার সেমি স্কিল্ড ওয়ার্কার্স। এর মানে হচ্ছে যারা নার্সিং করেছেন তাদেরকে, প্যারামেডিক্স মানে হচ্ছে টেকনিশিয়ানদেরকে আপনি ধরতে পারেন আদার সেমি স্কিল্ডের মধ্যে। এবার সম্পূর্ণরূপে আলাদা যেটা আমি বলতে চাই আপনাকে, তারপর যে মিসলেনিয়াস জবগুলো রয়েছে, যেমন আদার যে ডিপার্টমেন্টগুলো আছে একটা হসপিটালের ভিতরে, সেগুলো সবই হিন্দুস্তান লাইফ কেয়ার লিমিটেড নিজের আন্ডারে নিয়ে নেবে। এবার আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে, তাহলে যারা এক্সিস্টিং ওয়ার্কার রয়েছেন তাদের কি হবে? এই প্রশ্নটা কিন্তু আপনার, আমার আর বর্তমানে যিনি এমপ্লয়ার রয়েছেন ওনারও মনে জাগবে। দেখুন, এখনো পর্যন্ত এরকম কোনরূপ সংকেত আমরা পাইনি বা আমরা জানি না যে এইচএলএল কি করবে, কিন্তু একটা আশার আলো হিসাবে এইচএলএল হতে পারে। এইচএলএল আন্ডারে সব হসপিটালগুলো চলে যায় বা সব ওয়ার্কার যদি একসাথে চলে যায়, তাহলে একটা খুব সুন্দর পরিবেশ এখানে দেখা দেবে। একটা প্রশ্ন আপনার মনে হয়তো জাগতে পারে, এইচএলএল কি শুধু প্যারামেডিক্সদেরকেই নেবে? না, সেটা মোটেও না। এইচএলএল সম্পূর্ণভাবে পুরো হসপিটালকে ক্যাপচার করবে। এর মানে হচ্ছে, দেখুন, ম্যান পাওয়ার সাপ্লাই এইচএলএল এর এখন মূল উদ্দেশ্য, কেননা এইচএলএল কে প্রাইভেটাইজ করার জন্য ডাইপ্যাম অলরেডি বলে দিয়েছে। এবার দেখুন, একটা প্রশ্ন আপনার থাকবে, এই প্রশ্নের কিছু এমপ্লয়ারদের থাকবে কি এইচএলএল কোথায় কাজ নেবে। এইচএলএল দেখুন, এইচএলএল সেলের যতগুলো হসপিটাল রয়েছে, সেখানে কোনো হেলথ সেন্টার যদি রয়েছে সেলের, সেটার মধ্যে এবং আদার যে এস্টাবলিশমেন্টগুলো রয়েছে সেগুলোর মধ্যেও কিন্তু এইচএলএল কাজ নেবে। এর মানে হচ্ছে এইচএলএল একটা জায়েন্ট। লোকাল যে এমপ্লয়ার রয়েছে ওনাদের সাথে এইচএলএল কোনরূপ নিজের লিঙ্ক রাখতেও পারে, আবার নাও রাখতে পারে। এবার আমি একটাকে কারেন্টলি যে সিচুয়েশনটা চলছে সেই অনুযায়ী বর্তমানে কতজন এমপ্লয়িকে এইচএলএল রিক্রুট করবে বা করছে। এইচএলএল বর্তমানে 625 জন কন্টেকচুয়াল রিক্রুটমেন্ট করছে। এটা সম্পূর্ণরূপে এইচএলএল নিজের পেরোলে করছে। এটার মানে হলো আপনাদেরকে সেলের যে 5টি হসপিটাল আছে সেখানটাতে আপনাকে ডিপ্লয় করা হবে। নার্সিং স্টাফ, প্যারামেডিক্স এবং আদার সেমি স্কিল্ড ওয়ার্কার্স, এই 3টি ভাগে এটা বিভক্ত। দেখুন, এখন যে কাজগুলো এইচএলএল নিচ্ছে সেগুলো কিভাবে নিচ্ছে? সম্পূর্ণ মেডিকেল নিচ্ছে না প্যারামেডিকেল নিচ্ছে? না, এখন মেডিকেলের দিকে এইচএলএল যাচ্ছে না, এখন প্যারামেডিকেলগুলোই এইচএলএল নিচ্ছে। যেমন মনে করুন, নার্সেস থেকে আপনার শুরু করে, প্রথমে নার্সেস, তারপর টেকনিশিয়ানস, তারপর আদার যে সেমি স্কিল্ড ওয়ার্কারগুলো রয়েছে, ওয়ার্কস যেগুলো রয়েছে সেগুলো। এবার দেখুন, সেমি স্কিল্ড ওয়ার্কারদের মধ্যে কাদেরকে গোনা হয়, সেমি স্কিল্ডের মধ্যে কাদেরকে ধরা হয়? ইলেকট্রিশিয়ানস, প্লাম্বার্স, ইটিপি এসটিপি ইনচার্জেস, লন্ড্রি, ফায়ার সেফটি, মেডিকেল ট্রান্সক্রিপশনিস্ট, তারপর ডাটা এন্ট্রি অপারেটর্স, এটসেট্রা। এরপর দেখুন, আনস্কিল্ড ওয়ার্কার মধ্যে কাদেরকে ধরা হয়? কাজের যে প্রকারভেদ আছে তার মধ্যে আনস্কিল্ডের মধ্যে পড়েন অ্যাটেন্ডেন্ট সেকশন, স্যানিটারি সেকশন,
হাউসকিপিং সেকশন, সিকিউরিটি গার্ডস, হর্টিকালচার অ্যান্ড গ্রাস কাটিং সেকশন। এরপর আদার যে হেল্পারগুলো রয়েছেন যেমন অ্যাম্বুলেন্স সেকশন, কিচেন সেকশন ইত্যাদি ইত্যাদি। এবার দেখুন হিন্দুস্তান লাইফ কেয়ার লিমিটেড যে নিজের এজের যে গ্যাপটি রেখেছে সেটা কিন্তু অনেকটা লং। আমি যদি আপনাকে পার্সোনালি বলি হিন্দুস্তান লাইফ কেয়ার লিমিটেড যে এজ গ্যাপটি রেখেছেন সেটা কিন্তু 21 বছর থেকে 40 বছর অবধি। 21 বছর থেকে 40 বছর অবধি সময়টা কিন্তু অনেকটাই আপনার হিন্দুস্তান লাইফ কেয়ার লিমিটেডের মধ্যে জব পাওয়ার জন্য। এইবার এখানটার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হিন্দুস্তান লাইফ কেয়ার লিমিটেড একটা গভর্নমেন্ট ওন কোম্পানি, আর একটা খুব সুন্দর ছন্দ বানানোর জন্য এই কোম্পানিটি এসেছে। এবার আপনার মনে একটা প্রশ্ন জাগবে যে মিনিমাম কোয়ালিফিকেশন কত। দেখুন প্রত্যেকটা কাজের প্রকারভেদ অনুযায়ী কোয়ালিফিকেশনগুলো আলাদা আলাদা হয়, আর প্রত্যেকটা মানুষের কিন্তু কোয়ালিফিকেশন লেভেলটাও কিন্তু আলাদা। এইবার আপনাকে দেখতে হবে যে আপনার কাছে কি কোয়ালিফিকেশন রয়েছে, বা আপনার কাছে কি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে, বা আপনি কত বছর ধরে কোনো একটা জায়গাতে কাজ করছেন, সেই অনুযায়ী আপনার পেরোলটি আপনাকে দেওয়া হতে পারে। কেননা কাজের এক্সপিরিয়েন্সের উপর বেস করে প্রাইভেট সেক্টর কোম্পানিগুলো কিন্তু আপনার স্যালারিটা অনেকটা ইনক্রিমেন্ট করে দিয়ে থাকে। যদি আমি উদাহরণস্বরূপ আপনাকে বলি, যদি মনে করুন আপনি ইলেকট্রিশিয়ানের কাজ করছেন বা ইলেকট্রিশিয়ান হয়েছেন, তাহলে যদি আপনি এইচএলএল কোম্পানির আন্ডারে যান তাহলে আপনাকে প্রথমে তো মাধ্যমিক পাস হতে হবে, তাছাড়াও আপনাকে আইটিআই ট্রেডের সার্টিফিকেটটা শো করতে হবে কি আপনি ইলেকট্রিশিয়ানে অভিজ্ঞ, আর তাছাড়া আপনাকে 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে দেখাতে হবে। মানে উইদাউট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনাকে কিন্তু এখানে নেওয়া ফ্রেশার হিসাবে নেওয়া কিন্তু হবে না। তো আমি আপনাকে আরেকটা জায়গা এখানে বলতে চাই, যদি মনে করুন আপনি ডাটা এন্ট্রি অপারেটর জন্য ইন্টারভিউ দিতে এসেছেন, তো এই পরিস্থিতিতে আপনাকে কিন্তু ক্লাস 12 পাস হতে হবে। তাছাড়াও আপনাকে আইটিআই যে ট্রেড রয়েছে তার মধ্যে কোপা মানে হচ্ছে কম্পিউটার অপারেটর প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনাকে একটা ট্রেড সার্টিফিকেট আপনার হাতে থাকা চাই। তাছাড়াও আপনার 1 বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানেও লাগবে। মূলত প্রত্যেকটি কাজের জন্য আপনাকে 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে শো করতে হবে। দেখুন এখানে যে স্যালারিটি আপনি পাবেন সেটা হচ্ছে এসবিপি অনুযায়ী, মানে হচ্ছে স্কিল বেসড পে। যার যেমন স্কিল রয়েছে, যার যেমন স্কিল আপনি দেখাতে পারবেন তার উপরে আপনাকে কিন্তু পেমেন্টটা করা হবে। এখানে যে স্যালারিটা শুরু হচ্ছে সেটা হচ্ছে 15,000 টাকা থেকে। এইবার 15,000 টাকার উপর আপনার স্যালারিটা 50,000 অবধি বাড়তে পারে প্রথম লেভেলে, তারপর এটা আরো বেশিও যেতে পারে বর্তমানে যে রূপ রয়েছে সেই অনুযায়ী আমি আপনাকে বললাম। বর্তমানে প্যারামেডিক্সদেরকে নেবে, কিন্তু ভবিষ্যতে এরা কিন্তু ডাক্তারদেরকেও রিক্রুট করবে, এটা এর মধ্যে বলা রয়েছে। দেখুন এক্সপেক্টেড এটা আমরা করছি কি 2030 পর্যন্ত হিন্দুস্তান লাইফ কেয়ার লিমিটেড সেলের যতগুলো হসপিটাল আছে সবগুলোকে অ্যাকোয়ার করে নেবে, এরকম সূত্র অনুযায়ী খবর। এইরকম ডিসিশন কেন নেওয়া হয়েছে? হিন্দুস্তান লাইফ কেয়ার লিমিটেডকে প্রাইভেটাইজ করার জন্য ডাইপিএম যেরকম নির্দেশ দিয়েছে, সেটাকে বাঁচানোর জন্য মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার হিন্দুস্তান লাইফ কেয়ার লিমিটেডকে সেলের সাথে চুক্তিতে আবদ্ধ করেছে, তাতে হিন্দুস্তান লাইফ কেয়ার লিমিটেড নিজের কোম্পানিটি সম্পূর্ণরূপে বাঁচাতে পারবে। কারণ কোভিড-19 সময় যখন কোভিড এসেছিল ভারতের মধ্যে, সেই সময় অনেক মানুষের কোভিড-19 এসেছিল ভারতের মধ্যে, সেই সময় হিন্দুস্তান লাইফ কেয়ার লিমিটেড মানুষের পাশে দাঁড়িয়ে অনেক বড় প্রকারের একটা রেসপন্সিবিলিটি এখানে পালন করেছে। এবার একটা অনেক বড় প্রশ্ন হচ্ছে, বর্তমানে যে এমপ্লয়ারগুলো রয়েছেন তারা কি কাজ পাবে? না, তারা কিন্তু সেই কাজগুলো আর পাবে না। কিন্তু এখানে একটা চান্সও রয়েছে, তারা সিভিল এবং মেকানিক্যাল কাজ কিছু পেতে পারে। আবার আরেকটা জায়গা হচ্ছে, সেটা হচ্ছে কিনা যদি আপনার এই কোম্পানির সাথে কোনোরূপ টাই আপ বা কোনোরূপ মিউচুয়াল অ্যাসাইনমেন্টের মাধ্যমে আপনি যদি চান, তাহলে এনাদের থেকে সাব কন্ট্রাক্ট হিসেবে কাজটি নিতে পারেন। দেখুন এবার আমি আপনাকে স্যালারি যে স্ট্রাকচার আছে তার একটা পিডিএফ ফাইল আছে আমাকে, সেই ফাইল অনুযায়ী আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনার স্যালারি কোথা থেকে শুরু হবে আর কোথায় শেষ হবে। এই ফাইলটি আমি এই ওয়েবসাইট থেকে পেয়েছি, কিন্তু বর্তমানে এই সাইটটা কোনো যে স্যালারিটা আছে সেই স্যালারিটা রিভাইজ করা হয়নি। রিভাইজ করা হয়ে যেত তাহলে আমি আপনাকে কারেন্ট যে সিচুয়েশনে যে রেটটা দেওয়া হবে সেই রেট অনুযায়ী আমি আপনাকে বলতে পারতাম। দেখুন আপনার মনে একটা প্রশ্ন অবশ্যই জাগবে, একটা হসপিটালের মধ্যে কত রকমের টেন্ডার হয়। দেখুন যদি টেন্ডারের কথা আমি এখানে বলি, তো টেন্ডার বহু রকমের হয়, কিন্তু কোনো একটা এমপ্লয়ি সম্পূর্ণরূপে সব টেন্ডারগুলো কিন্তু পায় না। কিছু স্পেশালিস্ট হিসাবে তাকে থাকতে হয়, কোথাও কোথাও
কিছু ছোট ছোট কাজের মধ্যে দিয়ে কোনো একটা এমপ্লয়ার কাজ করে থাকেন, আবার কিছু কিছু বড় কন্ট্রাক্টগুলো নিয়ে থাকেন অনেক সময়। তো একটা এমপ্লয়ার পক্ষে কখনোই এটা সম্ভব না কি সব একটা অনেক বড় জায়েন্ট হওয়া। এখানে হিন্দুস্তান লাইফকেয়ার লিমিটেড একটা জায়েন্ট কোম্পানি। তো এই কোম্পানির মধ্যে যে টেন্ডারগুলো এইচএলএল নেবে তার একটা ছোট্ট মিসলেনিয়াস লিস্ট আমি আপনাকে পড়ে শুনিয়ে দিচ্ছি। দেখুন, অ্যাটেন্ডেন্স সেকশন রয়েছে, স্যানিটারি সেকশন রয়েছে, ডাটা এন্ট্রি সেকশন রয়েছে, অ্যাম্বুলেন্স সেকশন রয়েছে, ফায়ার সেফটি সেকশন রয়েছে, লন্ড্রি সেকশন রয়েছে, অক্সিজেন সেকশন রয়েছে, কিচেন সেকশন রয়েছে। কিচেনে যেহেতু ডায়েটিশিয়ান দেবেন, ডায়েটিশিয়ানটা এইচএলএল আগেনস্ট রিক্রুট হবে, তাহলে পুরো কিচেন সেকশনে যে ম্যান পাওয়ার সাপ্লাই আছে সেটাও এইচএলএল আন্ডারে চলে যাবে। এবার এবার দেখুন, গ্রাস কাটিং এন্ড হর্টিকালচার রয়েছে, গ্যাস পাইপলাইন সেকশন রয়েছে। সম্পূর্ণরূপে সিকিউরিটিটা হিন্দুস্তান লাইফকেয়ার লিমিটেড আন্ডারে চলে যাবে। এরপর দেখুন লিফট অপারেটরের কাজটিও কিন্তু এইচএলএল রিক্রুট করবে। দেখুন এটাতে কি বেনিফিট হতে পারে, যদি আমি আপনাকে বেনিফিটের কিছু কথাগুলো বলি তাহলে দেখুন, সবচেয়ে প্রথম ফাংশনালিটি। আপনার এই যে ফাংশনটা আছে, যে ফাংশনটা একদম গড়াগড়ি খাচ্ছে, পুরো কোনো ছন্দ নেই, তো সেটার মধ্যে একটা ফাংশন তৈরি হবে, খুব সুন্দরভাবে এটা পরিচালনা করার জন্য একটা ফাংশন তৈরি হবে। এরপর দেখুন, আপনার যে স্যালারিটা আছে সেই স্যালারিটা অনেকাংশে বেড়ে যেতে পারে। এছাড়াও কিছু স্কিল্ড ওয়ার্কারদের সাথে কাজ করলে অনেক সময় অনেক কাজ শেখা যায়, তো সেরকম কিছু স্কিল্ড ওয়ার্কারদের জন্য এখানে এমপ্লয়মেন্টের একটা সুযোগ হতে পারে। অনেক সময় অনেক এমপ্লয়ার কি করেন, ইলিগাল টার্মিনেশন করে দেন, প্রয়োজন থেকে বেশি ওয়ার্কার কাজে ঢুকিয়ে নেন, তারপর আবার তাদেরকে ইলিগালি টার্মিনেট করে দেন। তো এই ইলিগাল টার্মিনেশন কিন্তু আর সম্ভব হবে না। দেখুন, এতদিন পর্যন্ত যে টেন্ডার সিস্টেমের যে কাজগুলো চলছিল সেগুলো সম্পূর্ণরূপে একটা ম্যান পাওয়ার সাপ্লাই সিস্টেমে যদি চলে আসে, তাহলে এই যে ঘন ঘন যে আলাদা আলাদা টেন্ডার হতে থাকে সেই টেন্ডারগুলো আর হবে না। সবকিছু কিন্তু একটাই ছন্দে হবে আর একই সাথে হবে। সেটা অন্য দিক থেকে আমি বলতে গেলে এটা অনেকটাই ভালো হয়, কারণ সব একসাথে হলে একটা ছাতার তলায় সবাই যদি থাকে তো খুবই এটা মানানসই। এবার দেখুন, সেম ওয়ার্ক কিন্তু ডিফারেন্ট পে। এবার আপনাকে একটা মনে একটা প্রশ্ন অবশ্যই থাকবে কি একই জায়গাতে কাজ করে একই রকম পে স্কেল কেন নেই। সবচেয়ে প্রথম আপনার মনে একটা নিজেকে প্রশ্ন করা উচিত কি আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনি কি কোয়ালিফাইড ওই কাজটার জন্য, হ্যাঁ কি না সেটা আগে দেখুন। তারপর বর্তমান যে কোয়ালিফিকেশন ডিমান্ডেবল হয়ে যায়, যেটা আপনার এমপ্লয়ার হয়তো আপনার কাছে চেয়ে নিতে পারে কি আপনি মাধ্যমিক পাস আছেন কিনা, এইচএস পাস আছেন কিনা, গ্র্যাজুয়েশন করেছেন কিনা, কিংবা আপনার আইটিআই আছে কিনা, কি আপনার কোনো সার্টিফিকেট কোর্স করা আছে কিনা। তো ওই পরিস্থিতিতে আপনি যে স্যালারি ইনক্রিমেন্টের কথাটা বলবেন ওই সময় আপনাকে আপনার এমপ্লয়ার সোজাসুজিভাবে না বলে দেবে। তো এই জায়গাটাকে আগে ঠিক করার চেষ্টা করুন, কিংবা কোনো একটা স্কিল ডেভেলপ করুন, কিংবা অনলাইনে কোর্স করে শিখে নিন, তাতে আপনার ভবিষ্যতে এটা কাজে লাগতে পারে। দেখুন, প্রপার যেটা পেমেন্টের স্ট্রাকচার হয় সেই স্ট্রাকচারটাও কিন্তু এইচএলএল এলে গঠিত হবে। দেখুন, এইচএলএল কোম্পানিটি একটা গভর্নমেন্ট কোম্পানি, এজন্য থার্ড পার্টি কন্ট্রাক্ট হয়েও কিন্তু আপনি কিন্তু একটা গভর্নমেন্ট আন্ডারেই থাকবেন, আপনাকে কিন্তু প্রাইভেট করা হচ্ছে না এখানে, এটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে আপনার যে পিএফ, ইএসআইসি, বোনাস এগুলো যে এটা টাইমে আপনার যদি না হয়ে থাকে তো সেই আপনি কিন্তু এটা এবার থেকে টাইমে পেয়ে যাবেন। এইচএলএল কখনো যাকে তাকে কিন্তু কাজে ঢুকিয়ে দেবে না, তার কোয়ালিফিকেশন চেক করবে, তার ইন্টারভিউ নেবে, তারপরেই তাকে কিন্তু কাজে ঢোকাবে। যদি এরকম এইচএলএল না করে তখন কিন্তু এইচএলএল কিন্তু কোয়ালিফিকেশন বেস জব ক্রিয়েট করবে, চেষ্টা করবে যেন আননোন বা এমন কোনো মানুষকে যেন ওরা কাজ না দেয় যেটা কিনা হয়তো ওইটার জন্য সুটেবল নয়। সেই জন্য যে যে একটা ট্রেনিং কন্ডাক্ট করা হয় তো এইচএলএল সেটা করবে। দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্টের যা রুল আছে, স্টেট গভর্নমেন্টের যা রুল আছে, সেই রুলগুলো কিন্তু এইচএলএল মানতে বাধ্য। এবার আপনার যখন পেমেন্টের কথা আসছে তখন কিন্তু এইচএলএল নিজের যে পেরোল আছে সেই পেরোল অনুযায়ী আপনাকে পেমেন্ট করে থাকবে। আর যে ট্যাক্সের যে সেসগুলো রয়েছে, ট্যাক্স যেগুলো আপনার স্যালারি থেকে ডিডাক্ট হতে পারে বা হবে ভবিষ্যতে, সেগুলো কিন্তু এইচএলএল ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে। দেখুন, মূলত 4 রকমের কাজ হয়, একটা হয় আনস্কিল্ড, সেমি স্কিল্ড, স্কিল্ড এবং হাইলি স্কিল্ড। এই 4 রকমের যে কাজগুলো আছে তার কিন্তু আলাদা আলাদা ভাগ রয়েছে। সেই ভাগ অনুযায়ী আপনার যে এইচএলএল এর যে পেরোলটা আছে সেই পেরোল অনুযায়ী আপনি কিন্তু স্যালারি পাবেন। এখানে আপনাকে দেখে নিতে হবে যে আপনার কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্সটা কি, তার উপরে কিন্তু আপনার ইনক্রিমেন্ট হবে, এটা আপনাকে মনে রাখতে হবে। দেখুন, বর্তমানে কোনরূপ যে সিস্টেমেটিক ওয়েতে যে ইনক্রিমেন্ট হয় সেরকম কোনো ইনক্রিমেন্ট কিন্তু
সেলের কোনো হসপিটালে হয় না। তো এইচএলএল এর আন্ডারে যদি চলে যায় তাহলে যে প্রমোশনের ব্যাপারটা আছে, তো প্রমোশন হয়তো হতে পারে। এখানে আমি কোনো শিওরিটি দিচ্ছি না, কেননা এখনো পর্যন্ত এটা কোনো ক্লিয়ারিটি নেই কি এটা হবেই। অনেক ক্ষেত্রে অনেক এমপ্লয়াররা নতুন কোনো ওয়ার্কারকে কাজে ঢোকানোর জন্য নিজের কোম্পানিতে অনেক সময় কিছু টাকা ডিমান্ড করে থাকেন, সেটা উনি একটু পলিটিক্যালি ডিমান্ড করেন, ডাইরেক্টলি নেন না। তো এই ক্ষেত্রে এটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। এছাড়াও আরেকটা জায়গা থেকে বসনেস, মানে হচ্ছে কিছু কিছু এমপ্লয়ার ওরও মেজাজি থাকেন, তারা অনেক সময় ভুলভাল কাজগুলো করে দেন মাথা গরম করে। তো সেই ভুল ভ্রান্তিগুলো ওনার চলে যাবে কি, কোম্পানি যদি চায় তো যখন তখন তাদের যে রিপ্লেসমেন্ট বের করে নিতে পারে। তো এটা থেকে কিছুটা বিরত হতে পারে। দেখুন, এবার আমরা কিছু ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে কিছু কথা বলে নিই। যদি আমরা মনে করি এইচএলএল কাজগুলো সব নিচ্ছে, তাহলে আপনার মনে এই সংশয়টা তো অবশ্যই থাকবে, যদি একটা কন্ট্রাক্টরকে একটা হসপিটাল থেকে সরিয়ে দেওয়া যেতে পারে, তাহলে একটা এমপ্লয়িকেও সরিয়ে দিতে যেতে পারে। হ্যাঁ, অবশ্যই, যদি কন্ট্রাক্টর যদি সরিয়ে যেতে পারে তো এমপ্লয়ি সরিয়ে যেতে পারে, এটা হয়। কিন্তু এখানে সচরাচর এই জিনিসগুলো কোনো একটা ম্যানেজমেন্ট বা কোনো একটা হসপিটাল বা কোনো একটা জায়গা যেখানে আপনারা অনেক বছর ধরে কাজ করছেন, সেখান থেকে ইমিডিয়েট এফেক্টের সাথে এটা করা কিন্তু পসিবল নয়। তাদেরকে পুরোপুরি ভাবে তাদেরকে নোটিস করে গভর্নমেন্টের রুল মেনে সবকিছু মেনে তারপর তাদেরকে সরাতে হয়। এইবার এইখানে কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এমপ্লয়ার চেঞ্জ হতে পারে কিন্তু এমপ্লয় চেঞ্জ হবে না। এটা বরাবরই এই রুলটাই চলে এসছে। এমপ্লয় চেঞ্জ হবে কিন্তু এমপ্লয়ার চেঞ্জ হবে কিন্তু এমপ্লয় চেঞ্জ হবে না। মানে যে আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনি কাজ করতে থাকবেন, নতুন এমপ্লয়ার আসবে, সে উনি কিন্তু আপনাকে স্যালারি দেবে, পেমেন্ট দেবে, পিএফ এসে সবই দেবে। কিন্তু ওটা একটা টাইম থাকে, অনেক সময় টাইমে হয়, অনেক সময় অটাইমে হয়। তো সেরকম একটা সিস্টেমেটিক ওয়েতে এইচএলএল করবে। দেখুন, এইচএলএল এর ক্ষেত্রে যে ডিসঅ্যাডভান্টেজের কথাটা আমি বলছি, তার মধ্যে একটা খুব বড় জায়গা হচ্ছে যে কোয়ালিফিকেশন। আপনার যদি কোয়ালিফিকেশন রয়েছে তাহলে এই চাকরিটা আপনার হয়তো হয়ে যাবে। কিন্তু যদি আপনার কোয়ালিফিকেশনটা নেই, আপনি কোয়ালিফিকেশনটা ওইখানে ফুলফিল করতে পারছেন না, ওই পরিস্থিতিতে আপনার হয়তো প্রমোশন আটকে যাবে কিংবা আপনার গ্রোথ হবে না। সেই জায়গাটাকে আপনাকে বুঝে নিতে হবে। এরকম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকে এই ক্লজগুলো। দেখুন, এবার আমি একটা টার্ম আপনাকে বলছি, দ্য গান্ডু এমপ্লয়ার। কিছু কিছু লোকাল অথরিটির এমপ্লয়ারগুলো কি করে, লোকাল যে ভেন্ডরগুলো থাকে তার নিজের স্ট্রিট, ইন্টার স্টেট হোক কিংবা স্টেটের বাইরে হোক, অনেক সময় কোনো একটা জায়গাতে হয়তো টেন্ডার অনলাইন রয়েছে, সেই সময় বিড মারার টাইমে অন্য যে এমপ্লয়ার রয়েছে তাদেরকে হয়তো টাকা লোভ দেখিয়ে, হয়তো 50,000, 1 লাখ, 2 লাখ এরকম টাকা লোভ দেখিয়ে ওনাদেরকে বিড মারার থেকে তাদেরকে বিরত থাকার চেষ্টা করেন, তাদেরকে বলেন ছেড়ে দিতে। এইবার তার সেই পরিবর্তে ওই যে আপনার যে এগেন্স্ট পার্টি রয়েছে, সেই এগেন্স্ট পার্টি আপনার উপর কিন্তু টার্গেট হয়ে যান। মানে এইরূপ ভাবে টার্গেট হয়ে যায় কি, আপনি যদি 1 লাখ টাকা দিতে পারছেন তাহলে আপনি পরবর্তীকালে ওই মানুষটি আবার আপনাকে যখন আপনি হয়তো ওনাকে মানা করলে, তারপরের বার হয়তো আপনার জায়গাতে সেম ও বিড মেরে আপনার থেকে লো লেভেল বাজেটে হয়তো টেন্ডারটি নেওয়ার চেষ্টা করবে। ওই সময় যদি আপনি ওনাকে টাকার অফার করেন, তখন উনি কিন্তু আপনাকে যে টাকাটি আপনি প্রথমবার দিয়েছেন ওই টাকার দ্বিগুণ টাকা আপনার কাছ থেকে আদায় করে নিতে পারে। তো এইখানে এই ভুলগুলো কিন্তু লোকাল এমপ্লয়ারদের জন্য বলছি, এই ভুলটা কিন্তু আপনি করবেন না। এরকম করলে কিন্তু আপনার টাকাটি নেক্সট টাইমে কিন্তু ওটা বেড়েও যেতে পারে, আবার ওই এমপ্লয়ার আপনাকে কন্টিনিউয়াসলি পরিচালনা করতে পারে। তো এখান থেকে বের থাকার চেষ্টা করবেন। এই একটা ডিসঅ্যাডভান্টেজ এটার মধ্যে রয়েছে। দেখুন, লোকাল যে এমপ্লয়ারগুলো রয়েছেন ওনারা কিন্তু সাব এমপ্লয়ার হিসেবে থাকতে পারেন কিছু কিছু কাজের ক্ষেত্রে, সম্পূর্ণরূপে কিন্তু থাকবেন না। সিভিল যে কাজগুলো আছে সেগুলো কিন্তু এইচএলএল নেয় না, সেই সিভিল কাজগুলো আপনার জন্য থাকবে। এবার একটা জায়গা হচ্ছে ইউনিয়ন কি করতে পারে। হ্যাঁ, ইউনিয়ন অনেক কিছু করতে পারে, ইউনিয়নের পাওয়ার রয়েছে। এইবার যদি আমরা আপনাকে বার্নপুরের কথা বলি, তো বার্নপুরে 5টি ইউনিয়ন রয়েছে। এবার এই 5টি ইউনিয়নের কাছে আপনি যে যার যেটা ইউনিয়নটির উপর ভরসা আছে, বা যার যে যে ইউনিয়নটির মধ্যে আপনি রয়েছেন, যেখানে আপনার মনে হচ্ছে হ্যাঁ আপনার বন্ডিং ঠিক আছে, তো আপনি সেই ইউনিয়নকে নিয়ে আপনি সামনে নিজেদের সামনে কথা বলতে পারেন, জিজ্ঞেস করতে পারেন, ইউনিয়ন ডিফেন্ড করতে পারে। কিন্তু দেখুন, মেডিকেল সেক্টরে সব কাজগুলো কিন্তু কোয়ালিফিকেশন বেসড হয় না, বা মেডিকেল সেক্টর না, যে কোনো সেক্টরে হয় না। তো কিছু কিছু কাজ এমনি কোয়ালিফিকেশন ছাড়াও হয়, আর কিছু কিছু কাজের জন্য কোয়ালিফিকেশন লাগে। তো কোয়ালিফিকেশন যেটার জন্য কম্পালসারি হয়ে যাবে, সেখানে কিন্তু ইউনিয়ন ডিফেন্ড করতে পারবে না। চলুন এবার আমরা কনক্লুশনে চলে আসি। উপসংহার কিরকম এখানে হতে পারে। দেখুন,
পাবেন না, ঘাবড়াবেন না। এমপ্লয়ি আর এমপ্লয়ার রিলেশন যেমন ছিল ওই রকমই থাকবে। আর নতুন যদি কিছু আসে তো আপনার সহযোগী যে কর্মচারী রয়েছে ওনার সাথে নিয়ে আপনাকে এই লড়াইটি লড়ে যেতে হবে। যেমনই পরিস্থিতি আসুক আপনাকে ধৈর্য রাখতে হবে, বুঝতে হবে, সব কিছু বুঝে আপনাকে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এরপর যেন আপনার জীবনে যেন একটা খুশির প্রভাব চলে আসে। যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অলে ক্লিক করে দেবেন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। ধন্যবাদ।